আজ ঢাকায় ডোনাল্ড লুর ব্যস্ত সময় একটি বেসরকারি ব্যাংকের সাথে সমঝোতা স্মারক সই, পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক সহ রয়েছে নানা কর্মসূচি। ফিলিস্তিনে প্রতিদিন বিপুল নারী শিশু মৃত্যুর সাথে লড়ছে আইসিপিডি, সংলাপে প্রধানমন্ত্রীর বক্তব্য, অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। মহাখালী টার্মিনালের পর গেটলক অংশ যাত্রী তুলছে দূরপাল্লার বাস, সচেতন না হলে আইন জরিমানা কমবে না যানজট। জ্যাম কম হওয়ার যে কোনো উদ্যোগে আসলে এটা ভালো। যারা গাড়ি ড্রাইভ করে এরা তো রাস্তায় একটা লোক পেলেও ডাকতে শুরু করে। পুলিশ এবং শ্রমিক সমিতি, মালিক সমিতি সবাই মিলে যেহেতু ডিসিশন, এটিতে তাদেরকে বাধ্য করা হবে। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কুলি আছি সাথে। শিরোনাম দেখছিলেন, জানাবো বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের অভিযোজন মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, এমনটা জানিয়েছেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সকালে গুলশানে ইএমকে সেন্টারে যুক্তরাষ্ট্র সরকার এবং একটি বেসরকারি ব্যাংকের মধ্যে জলবায়ু পরিবর্তনের অভিযোজন খাতে অ্যাওয়ার্ড প্রদানের এক সমঝোতা স্মারক সই হয়। তাতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইস্টার্ন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কাজ করা ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থার জন্য এই স্মারক প্রদান কার্যক্রম শুরু হলো এই বছর থেকে। এছাড়া আজ পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তনের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করবেন ডোনাল্ড লু। আজ পররাষ্ট্র সচিবের সাথে তার পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথেও করবেন সৌজন্য সাক্ষাৎ। Who are working right now here in Bangladesh. জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত ও বাংলাদেশকে সহযোগিতা করতেই যুক্তরাষ্ট্র সরকারের এই কার্যক্রম। অভিযোজন খাতে কাজ করা ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থাকে এই স্মারক অনুপ্রাণিত করবে। অভিযোজন খাতে সিভিল সোসাইটির কার্যক্রম বাড়ানো ও পরিবেশ ও সামাজিক বিষয়গুলো উঠে আসবে এর মাধ্যমে। বাংলাদেশের সাথে জলবায়ু বিষয়ক সহযোগিতা অব্যাহত থাকবে। সচিবালয়ে পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সহকর্মী নুনবী সরকার আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছি আমরা তার সাথে। নুনবী, একটু জানাবেন কি কি বিষয়ে বৈঠক হচ্ছে, একই সাথে এজেন্ডাগুলো কি কি, সর্বশেষ তথ্য আপনার কাছে যা যা আছে যদি আমাদের একটু জানাতেন বিস্তারিত। বৈঠক শুরু হয়েছে 11:30টার পরে এবং এই বৈঠক এখনও চলছে ডোনাল্ড লু এবং পররাষ্ট্রমন্ত্রী পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে তার কার্যালয়ে। দুই পক্ষ থেকেই এজেন্ডা কি সেটা এখনও স্পষ্ট করা হয়নি, তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়েছেন যে ডোনাল্ড লু কোনো কথা বলবেন না, মন্ত্রী এই বৈঠকের পরে ব্রিফ করবেন সাংবাদিকদের। এই সফরে যারা সঙ্গী হয়েছেন দূতাবাসের কর্মকর্তারা, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এজেন্ডাগুলো কি। তারা বলছেন এজেন্ডা যেগুলো আছে সেগুলো মিডিয়ার জন্য পাবলিক নয়, সেই কারণে আমি আপনাদেরকে দিতে পারছি না। আর মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানোর চেষ্টা করেছিলাম, তারা বলেছে আসলে আমরা কিছু বলতে পারবো না, বৈঠকের পরে মন্ত্রী নিজেই ব্রিফ করবেন। তবে ধারণা করা হচ্ছে যে অন্যান্য কর্মকর্তারা যেটা বলেছেন যে জলবায়ু ভিকটিম হিসেবে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। সেক্ষেত্রে আমেরিকা বা অন্যান্য যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে সেগুলোর কিন্তু স্টেক হোল্ডার বলা চলে এই মার্কিন যুক্তরাষ্ট্র। তো সেক্ষেত্রে বাংলাদেশ তাদের কাছে সেটাই বোঝানোর চেষ্টা করবে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের যে প্রাপ্য বা আমাদের অন্যান্য যে সুবিধাগুলো দেওয়ার কথা সেগুলো দেওয়া হোক এবং কিভাবে আমরা মোকাবেলা করতে পারি সেই জিনিসগুলো তারা তাদের সামনে উপস্থাপন করছে। এই বিষয়গুলো মন্ত্রীর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এবং বলা হবে, এই কথাগুলো আমরা জানতে পেরেছি। আর কি কি কাজ করেছে সেগুলো কিন্তু তাদেরকে জানাবেন বলে বলা হচ্ছে। কলি, ধন্যবাদ আপনাকে নুনবী।
ফিলিস্তিনে প্রতিদিন বিপুল সংখ্যক নারী ও শিশু মৃত্যুর সাথে লড়ছে। তাই এই বিষয়ে জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ যুদ্ধ নয় শান্তির পক্ষে, তাই অবিলম্বে সমস্ত সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আইসিপিডি সংলাপে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ সরকার দায়িত্ব নিয়ে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সারা দেশে 18,000 কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে, যেখানে বর্তমানে 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে, যাতে 30 প্রকারের ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া 3,200 ক্লিনিকের মাধ্যমে মা এবং শিশুকে সেবা দেওয়া হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। বলেন, নারীদের শুধু ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে ভাবতে হবে। এছাড়া তরুণ সমাজকে জনশক্তিতে রূপান্তরিত করতে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে, এমনটা জানিয়েছেন সরকার প্রধান। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। দূরপাল্লার বাসে গেটলক সার্ভিস মানছেন না কেউই। মহাখালী টার্মিনাল পার হলেই আগের মতোই বেপরোয়া চালক হেলপাররা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছেন, তুলছেন যাত্রী। কাকুলির পর মালিক পক্ষের নজরদারি না থাকায় হযবরল অবস্থা। পুলিশ বলছে, সবাই সচেতন না হলে শুধু আইন বা জরিমানা করে যানজট নিরসন করা কঠিন। আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। যেন এক সিদ্ধান্তেই পাল্টে গেছে মহাখালী বাস টার্মিনাল এলাকার যানজটের চিরচেনা রূপ। আগের মতো সড়কের উপর দাঁড়িয়ে চালক সহকারীদের হাঁকডাক নেই, বাসে ওঠার তাড়াহুড়োও নেই যাত্রীদের মধ্যে। এখানকার চিত্র আগের চাইতে এখন তুলনামূলক অনেক ভালো। জ্যাম কম হওয়ার যে কোনো উদ্যোগে আসলে এটা ভালো। গেটলকে তো অতিরিক্ত যাত্রী নেয় না, সেটা তো খুব আরামদায়ক হয়। তবে মহাখালী পার হয়ে আমতলী কিংবা চেয়ারম্যান বাড়ি আসতেই চালক হেল্পারদের কাঁধে ভর করে সেই আগের ভূত। দাঁড়িয়ে পড়ছে যেখানে সেখানে, তুলছেন যাত্রী। এখানে যে গাড়ি থামানো নিষেধ ভাই, একটা টিকেটের যাত্রী আছে, একটা টিকেটের লোক আছে। কথা ছিল মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাসগুলো বনানী পর্যন্ত দাঁড়াবে না কোথাও, চেকিং হবে 4 জায়গায়। প্রথমে কাকলী, পরে কুর্মিটোলা, খিলক্ষেত এবং আবদুল্লাপুরে। উদ্দেশ্য, কাউন্টারের বাইরে যেন যাত্রী তোলা না হয়। কিন্তু কে শোনে কার কথা? কাকলী পার হতেই তৈরি হয় এমন হযবরল অবস্থা। যারা গাড়ি ড্রাইভ করে এরা তো রাস্তায় একটা লোক পেলেও ডাকতে শুরু করে। এরপরে ব্রেক করে দেখলে আমরা 23টা গাড়ি পাইছি, অনিয়ম করছে। আজকে কয়টা পাইছি? 23টা পাইছি। আইন আমরা যেহেতু করেছি, এটা সিঙ্গলে আসতে 2-4 দিন সময় লাগবে। মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন যাতায়াত করে 47টি রুটের প্রায় 1200 বাস। মালিক সমিতির দাবি, কিছু চালক এবং যাত্রীর কারণে পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না গেটলক সার্ভিস। যাত্রীরা গাড়ি সিগন্যাল দেয় রাস্তায়, তার উদ্দেশ্য হলো টার্মিনাল আসলে তার জেনুইন বাড়ায় যেতে হয়। রাস্তায় উঠলে আমি ওই ড্রাইভারের সাথে বার্গেনিং করে 300 টাকার ভাড়া আমি 100 টাকায় যাব। অবশ্য এ নিয়ে কাজ করে যাচ্ছে পুলিশ। আইন না মানায় মামলা হয়েছে 1/2 শতাধিক গাড়ির বিরুদ্ধে। পুলিশ এবং শ্রমিক সমিতি, মালিক সমিতি সবাই মিলে যেহেতু ডিসিশন, এটিতে তাদেরকে বাধ্য করা হবে এবং আমি মনে করি যে এটি শতভাগ কার্যকর হবে। চালকদের বাধ্য করার পাশাপাশি গুরুত্ব দেয়া হচ্ছে যাত্রীদের সচেতনতার উপর। মূলত এই গেটলক সার্ভিস চালু করা হয়েছিল যানজট কমানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য। কিন্তু পেছনের এই চিত্রই বলে দেয় সেই সচেতনতা কতটুকু তৈরি হয়েছে মানুষের মধ্যে। পুলিশ কর্মকর্তারা বলছেন, মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত সচেতনতা এবং চালকদের মধ্যে আইন মানার প্রবণতা না বাড়বে, ততক্ষণ পর্যন্ত এই সার্ভিসের সুফল মিলবে না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন GPH কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। রাজধানীর খিলক্ষেত এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ, তার কাছে যাচ্ছি। সবুজ, জানাবেন একটু অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম বিষয়ে বিস্তারিত কি আপনার কাছে? কিছুক্ষণ আগে এই অভিযানটি শুরু হচ্ছে খিলক্ষেতের নামাপাড়া এলাকায়, এবং প্রথম যেই বাসাটিতে এখানে 6 তলা একটি ভবন ছায়াবিথি নামে, এবং এই ভবনটিতে তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে এই 6 তলা যে ভবনটি রয়েছে সেই ভবনটিতে অবৈধ সংযোগ ব্যবহার করা হচ্ছে, এবং সেই তথ্যের ভিত্তিতে যারা তিতাসের কর্মকর্তারা তারা আসার পর দেখেন মূলত ভেতরের যে গ্যাস সংযোগটি, অর্থাৎ যেই গ্যাস লাইনের যে গ্যাস, তিতাসের যে গ্যাস, সেই সংযোগটি তারা আসার কিছুক্ষণ আগে 10 থেকে 15 মিনিট আগে কেউ একজন বিচ্ছিন্ন করে দিয়েছে। অর্থাৎ যেটি বোঝা যাচ্ছে যে এই যে অভিযানটি, এই অভিযানটির তথ্য এই ভবনের যে মালিক তিনি আগেই পেয়ে গিয়েছিলেন, যার ফলে এখানে আসার পর দেখা গেছে যে অবৈধ সংযোগটি তারা আগেই বিচ্ছিন্ন করে দেন, এবং তারা অস্বীকার করছিলেন যে তাদের কাছে তিতাসের কোনো আসলে সংযোগ নেই। তবে এখানকার যারা ভাড়াটিয়া তাদের সঙ্গে বা এখানকার ভবনের যে দারোয়ান তার সঙ্গে কথা বলে যেটি জানা যাচ্ছে যে এটি দীর্ঘদিন ধরে এই সংযোগটি ছিল এবং এটি অবৈধভাবেই চলছিল। ধন্যবাদ আপনাকে সবুজ। হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না, এই সিদ্ধান্তে যাবে সরকার, এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদে ছিল একটি সভা, সেখানেই তিনি বলেন যানজট এবং দুর্ঘটনা কমাতে তৎপর সরকার। মন্ত্রীর প্রশ্ন, বিআরটি এর নানা উদ্যোগ নিয়েছে, কিন্তু তারপরও ফলাফল কোথায়? দুর্ঘটনা বা যানজট নিয়ন্ত্রণ করা না গেলে, সড়কে শৃঙ্খলা না গেলে নিরাপদ সড়ক বাস্তবায়িত হবে না, এই মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন ঈদের আগে সড়কে মানুষের মৃত্যু হয়, শুধু জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও বিষয়টি কষ্টদায়ক, এমনটা উল্লেখ করেন তিনি। সড়কে নিরাপদে করতে এবং সেই সব চেষ্টা করা হবে বলে জানান তিনি। মফস্বলে এটা চালু করেন, ডিসি সাহেবদের বলেন, এসপি সাহেবদের বলেন যে ওইসব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে। নো ফুল, এটা আজকে আমরা সিদ্ধান্তই নিলাম। দ্বিতীয় এবং তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা সমর্থকদের সাথে নিয়ে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। উন্নয়ন এবং সেবার নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। গণসংযোগ উঠান বৈঠক করে ভোট চাইছেন চেয়ারম্যান প্রার্থীরা, এছাড়া ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও লড়ছেন প্রার্থীরা। এদিকে নির্বাচনী আমেজ বইছে এলাকায়, যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। ভোট দিতে চান শান্তিপূর্ণ পরিবেশে। আগামী 21 মে দ্বিতীয় ধাপের 161 উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে, এরপর 112 উপজেলায় তৃতীয় ধাপের ভোট হবে 29 মে। দর্শক, সচিবালয়ে এই মুহূর্তে কথা বলছেন বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে, এবং এছাড়াও আমরা যেমন একটা মিথেন একটা প্ল্যাজ আমরা ওদের সাথে সই করেছি। আমরা স্মার্ট এগ্রিকালচারে তাদের সাথে আমাদের একটা কোয়ালিশন আছে, প্ল্যাটফর্ম আছে। একই সাথে তাদের যে এজ নামে তাদের একটা প্রকল্প আছে, যেটা হচ্ছে এনহান্সিং ডেভেলপমেন্ট থ্রু গ্রিন টেকনোলজি। কেননা বাংলাদেশ সরকারের একটা নীতি আমাদের পরিকল্পনা কমিশন থেকে অনুমোদন করেছে, সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের বর্তমানে আমাদের যে উন্নয়নের যে কৌশলগুলো আছে তার মধ্যে আমরা কিন্তু আমাদের এই গ্রিন সেক্টরকে আমরা জোর দিব, এটার উপর আমরা জোর দিচ্ছি। সুতরাং সেখানেও তারা সহযোগিতা করতে পারে। তো আমি মনে করি এটা একটা প্রোডাক্টিভ একটা ডিসকাশন হয়েছে, একটা ফলো। চূড়ান্ত দল ঘোষণার পর আজ মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে অফিসিয়াল প্রেস মিটে আজ কথা বলবেন কোচ চান্দিকা হাতুড়ি সিংহে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুরে আছেন সহকর্মী হাসিনুর রহমান, সরাসরি আমাদের সঙ্গে যোগ দেবেন। হাসিনুর, একটু জানাবেন, আজ মধ্যরাতেই তো আমাদের দল দেশ ছাড়বে, তার আগে অনুশীলন সেশনে কোন কোন বিষয়গুলো আজকে বেশি গুরুত্ব পাচ্ছে?
আসলে আজকের সেশনটাকে যদি আপনি বলেন বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে প্রথম অনুশীলন সেশন, আপনি যদি চূড়ান্ত স্কোয়াডের কথা যদি বলেন আনুষ্ঠানিক ঘোষণার পরে আজকে 10:30 সকালে বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে। 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াডের মধ্যে সাকিব আল হাসান শুধু এখন পর্যন্ত অনুপস্থিত অনুশীলনে, এবং বাকি 14 জন আছেন উপস্থিত। তাসকিন আহমেদের ইনজুরি আছে, তিনিও ছিলেন, তিনি যদিও দলের সাথে অনুশীলন করেনি, তিনি তার রিহ্যাব শুরু করেছেন ব্যক্তিগতভাবে, এবং দুইজন যে স্ট্যান্ড বাই আফিফ হোসেন এবং হাসান মাহমুদ সেই দুইজনও কিন্তু আছেন। এই মুহূর্তে বাংলাদেশ দল আমার পেছনে মাঠে একটু আগে অনুশীলন করছিল, ফিল্ডিং করছিলেন। এই মুহূর্তে তারা জিম সেশনে অংশ নিচ্ছেন, তো মাঠে নেই, তারা জিমে আসছেন। তো আজকের দিনটাতে আসলে প্রথমত মূলত ফিটনেস এবং ফিল্ডিংকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুরুতে দল ওয়ার্ম আপ করেছে এবং এরপর লম্বা সময় ফিল্ডিং করছে। টি-20-র মতো শর্ট মোমেন্টামের ম্যাচে একটা ক্যাচ কিংবা একটা রান আউট কিন্তু ম্যাচের গতিপথ বদলে দিতে পারে, সেই বিষয়গুলোকে জোর রেখে অনুসরণ করানো হচ্ছে। এবং দুপুর 1টার সময় বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াডের আনুষ্ঠানিক ফটো সেশন আছে এবং এর পরবর্তীতেই কোচ এবং অধিনায়ক কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে। দর্শক, এর সাথে শেষ করছি যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।